যাদের রাশ হালকা তারা কিন্তু সাবধান। যাদের মাথায় লম্বা চুল আছে তারা কিন্তু খুবই সাবধান। এক গাছি মাথার চুল টেনে ছিঁড়ে ফেলে রেখেছে। এই হোমস্টেতেই কোনো অন্য রহস্য আছে। এই হোমস্টেটা কি তবে হন্টেড? ওয়েলকাম টু দ্য ডার্ক প্লেস। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। ঘটনাটি পুরোটা শুনবে, ভালো লাগলে লাইক করবে ও কমেন্ট করে জানাবে। আর এরকম আরও সত্যি অলৌকিক বা ভৌতিক ঘটনা বা কোনো জায়গার অজানা কিছু ভয়াবহ ইতিহাস বা নানান আরবান লেজেন্ডসের ব্যাপারে শুনতে হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমরা অনেক ভিডিও বা গল্প শোনার আগেই একটা লাইন শুনে থাকি, দিস ইজ নট ফর ফেইন্ট হার্টেড পিপল। আজ আমিও এই ঘটনাটা শোনানোর আগে বলে রাখছি, যাদের রাশ হালকা তারা কিন্তু সাবধান। মানে বলা হয় না যে যাদের খুব রাশ হালকা তাদের খুব তাড়াতাড়ি হাওয়া বাতাস লেগে যায়, খারাপ নজর লেগে যায়, খারাপ এনার্জি তাড়াতাড়ি প্রভাব ফেলতে পারে। সেটারই একটা ভয়ঙ্কর ঘটনা আজ তোমাদের শোনাবো। আর আমি এই ঘটনাটা খুব বেশিভাবে ফিল করেছিলাম কারণ আমার খুব লম্বা চুল। তোমরাও যারা শুনছো তাদের মধ্যে যাদের মাথায় লম্বা চুল আছে তারা কিন্তু খুবই সাবধান। এই ঘটনাটা পুরোটা শুনলেই বুঝতে পারবে কেন আমি এরকম বলছি। চলো তাহলে শুরু করা যাক। তখন অক্টোবরের মাঝামাঝি, কলকাতায় সবেমাত্র দুর্গাপুজো শেষ হয়েছে। কলকাতাবাসীর মন তখন বিষণ্ণ। চারিদিকে তখন সব প্যান্ডেল আলো খোলার পর্ব শুরু হচ্ছে। তাই এই সময়টা নিজের মনকে ভারাক্রান্ত হওয়া থেকে বাঁচাতে ওরা আগে থাকতেই ঠিক দশমীর দুদিন পরের দার্জিলিং মেলের 5টা টিকিট কেটে রেখেছিল। সবাই যে যার মতো লাগেজ নিয়ে ঠিক সময় মতো শিয়ালদা স্টেশনে পৌঁছে গেল। সেখানেই 5 জন একসাথে মিট করলো। কিছুক্ষণের মধ্যেই একটা লম্বা হুইসেল দিয়ে ট্রেন এসে হাজির হলো স্টেশনে। তারপর খুঁজে খুঁজে S3 কোচে পা রাখতেই এবার যেন ওদের বিষণ্ণতার মেঘ অল্প অল্প সরতে লাগলো। তারপর সিট নাম্বার দেখে নিয়ে লাগেজগুলো ঠিকঠাক রেখে বসলো মুখোমুখি সিটে। আস্তে আস্তে পুরো ট্রেন ভরে গেল আর যথাসময় আবার একটা লম্বা হুইসেল দিয়ে ছাড়লো গাড়ি। আস্তে আস্তে শিয়ালদা পেরিয়ে স্পিড নিল ট্রেনটা। জানলা থেকে ফুরফুরে ঠান্ডা হাওয়ায় এবার ওদের মনের সেই দুর্গাপুজো শেষ হওয়ার দুঃখটার থেকে পাহাড় ভ্রমণের উত্তেজনাটার পাল্লা ভারী হতে লাগলো। বর্ষা ভালো করে ক্লাচারটা দিয়ে চুলটা টেনে বেঁধে নিয়ে বলল, অ্যাট লাস্ট আমি এই FB'র কোডটা পোস্ট করতে পারবো। রাতের ট্রেন, 5 জন বন্ধু, জমিয়ে আড্ডা আর পাহাড় ভ্রমণ, আর ডেডলি কম্বিনেশন। প্রথমবার আমরা ফ্রেন্ডসরা কোথাও ঘুরতে যাচ্ছি একসাথে, তাও আবার 4 দিনের জন্য। ভাবতেই যেন কেমন লাগছে। তার উত্তরে উপাসনা বলল, হ্যাঁ সেটাই, তোর বাড়ি থেকে যে পারমিশন দিয়েছে তোকে, এটাই অনেক বড় কথা ভাই। অ্যাট লাস্ট আমাদের প্ল্যান সাকসেসফুল হতে চলেছে। তারপর শুরু হলো 5 বন্ধুর ঝুলির নানান গল্প, আড্ডা, গান, আন্তাক্ষরী আর অবশ্যই টুকটাক করে খাবারও। ওরা ছিল 5 জন, বর্ষা, উপাসনা, অলিভিয়া, সৃজিত আর দীপায়ন। ওরা 5 জনেই কলেজ ফ্রেন্ডস। ইঞ্জিনিয়ারিং কলেজ থেকেই ওদের বন্ধুত্ব শুরু। তখন ওদের 4th ইয়ার চলছে। যদিও বর্ষা আর উপাসনা স্কুল থেকেই একে অপরকে চেনে, ক্লাসমেটস ছিল, তবে কলেজে এসেই বন্ধুত্ব আরও গভীর হয়েছে ওদের। অনেক দিনের ইচ্ছা সফল হতে চলেছে, ওদের বন্ধুদের সাথে পাহাড় ভ্রমণ। এরকম ইচ্ছা সবারই থাকে কলেজ লাইফে, বুঝতেই পারছো ওরা কতটা এক্সাইটেড ছিল।
এক টানা গল্প আড্ডা মজা করে রাতে আলুর দম আর পরোটা খেয়ে এবার একটু ঘুম লাগছে ওদের। ট্রেনের আশেপাশের প্যাসেঞ্জাররাও বেশিরভাগই শুয়ে পড়েছে আলো নিভিয়ে। ওরাও যে যার মতো সব গুছিয়ে নিয়ে লাইট অফ করে শুয়ে পড়ল নিজেদের বার্থে গিয়ে। বর্ষা আর উপাসনা সাইড বার্থ বুক করেছিল। বর্ষা সাইড লোয়ার বার্থ আর উপাসনা সাইড আপার বার্থ। কিছুক্ষণ পরই নিচের বার্থ থেকে বর্ষা ডাকলো, ওই উপো, শোন না, ঘুমিয়ে গেলি নাকি? একটু যাবি রে আমার সাথে, ওয়াশরুম যাব। উপর বার্থে শুয়েছিল উপাসনা। সবে সবে ওর চোখটা একটু লেগেছিল, কিন্তু বর্ষার ডাকে একটু অলসভাবে সাড়া দিল। কি রে, কি হলো? বললাম তখনই চল আমাদের সাথে, গেলি না, শুয়ে পড়লি, এখন ডাকাডাকি করছিস। তোকে আর মানুষ করতে পারলাম না, দাঁড়া নামছি, তুই ওঠ। এই বলে আস্তে আস্তে নামলো উপাসনা। তারপর দুজন মিলিয়ে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। দুদিকের সব বাঙ্কারগুলোতে তখন সবাই ঘুমিয়ে কাদা। যে ট্রেনটা কিছুক্ষণ আগেই এত জমজমাট, এত হইচই চারিদিকে, এখন সেই ট্রেনে পুরো নিস্তব্ধ, শান্ত, চারদিকটা অন্ধকার। শুধু ট্রেনের নিজের চলার শব্দটাই তখন দাপিয়ে বেড়াচ্ছে চারিদিকে। বর্ষা আগে আগে যাচ্ছে আর তার পিছনে যাচ্ছে উপাসনা। ভাই, তুই চুলটা এইভাবে খুলে রেখেছিস কেন? ওয়াশরুমে যাচ্ছিস চুল খোলা? রাতে বেঁধে শুবি তো? চুলটা দেখবি কাল সকালে কেমন জট পাকিয়ে যাবে, খারাপ হয়ে যাবে। বর্ষা আর কিছু উত্তর না দিয়ে ঢুকে গেল ওয়াশরুমে। উপাসনা চুপচাপ দাঁড়িয়ে দেখছে যত দূর অবধি চোখ যাচ্ছে ট্রেনের প্যাসেজে। ওর একটু কেমন যেন গা ছমছম করে উঠল। পুরো নিশুতি ট্রেন, রাতের অন্ধকারে আলাদাই একটা রূপ। কিছুক্ষণ পর ওর কাঁধে হাত রাখতেই চমকে উঠল উপাসনা। আরে আমি বাবা উপো, আমার ভয়ের জন্য তোকে নিয়ে এলাম, নিজেই ভয় পাচ্ছিস। শোন না, একটু দরজাটা খুলে বাইরের দৃশ্যটা দেখতে খুব ইচ্ছা করছে রে। মা বাবার সাথে আসলে তো এইসব ছেড়ে দে। রাতের পরিবেশটা দেখবো চলন্ত ট্রেন দিয়ে। থ্রিলটা বুঝতে পারছিস? গোটা একটা চলন্ত ট্রেন ঘুমিয়ে, শুধু আমরা দুজন দাঁড়িয়ে দেখছি চাঁদের আলোতে ধুধু ধান ক্ষেত, ছোট ছোট কুঁড়ে ঘর, টিমটিম আলো জ্বলছে। উফ ভাই, গায়ে কাঁটা দিচ্ছে। বেশিক্ষণ নয়, 5 মিনিট দাঁড়াবো, তারপর আবার দরজা বন্ধ করে চলে যাব। খুবই উত্তেজিত হয়ে বলল বর্ষা। উপাসনা একটু ভেবে নিয়ে বলল, দেখ ভাই, কাকু কাকিমা কিন্তু আমার উপর অনেক ভরসা করে তোকে ছেড়েছে, দায়িত্ব দিয়েছে তোকে দেখে রাখার। বেশি কিছু বায়না করবি না, এটা মেনে নিচ্ছি, কিন্তু বেশিক্ষণ নয়, 5-7 মিনিট দাঁড়াবো, তারপর চলে যাব। আর রাতে ট্রেনের দরজা খোলাও উচিত নয়, বুঝলি? তারপর আস্তে করে ট্রেনের দরজাটা খুলতেই এক রাশ ঠান্ডা হাওয়া এসে ওদের ছুঁয়ে বেরিয়ে গেল। উফ, সে কি দৃশ্য! ধুধু করছে জলাজমি, নিশুতি অন্ধকার, জনমানব শূন্য। এখন যে জায়গাটা দিয়ে ট্রেনটা যাচ্ছে সেটা একদমই নিশুতি, জনমানব শূন্য। কোনো কুঁড়ে ঘরেরও চিহ্ন মাত্র নেই। টিমটিমে আলো কোথাও দেখা যাচ্ছে না। শুধু চাঁদের আলোতেই যেটুকু চোখে পড়ছে, সেই ধুধু জমির মাঝখান দিয়ে তেড়ে বেঁকে চলে গেছে কত সরু সরু রাস্তা। কি জানি সেই সব জায়গায় আদেও কেউ থাকে কিনা, ভিতর ভিতর ঘর বাড়ি আছে কিনা। হঠাৎ খানিক দমকা হাওয়াতে বর্ষার চুল উড়ে পুরো এলোমেলো হয়ে গেল। ওরা দুজনেই যেন সেই কেমন ঘোরে চলে গেছিল। সেই পরিবেশের যেন এক মায়া আছে। হঠাৎ সেই দমকা হাওয়ায় ওদের আবার হুঁশ ফিরল। উপাসনা এবার বলল, না চল, এবার অনেক হয়েছে, এবার গিয়ে ঘুমাই। কাল আবার সকাল সকাল উঠতে হবে, নয়তো সারাদিন মজাই করতে পারবো না, ঘুরতে পারবো না। তোর চুলের কি অবস্থা হয়েছে দেখ, গিয়ে আগে চুলটা বেঁধে তারপর ঘুমোবি। এই বলে দরজাটা বন্ধ করে দিয়ে দুজন চলে গেল ওদের সিটের দিকে। উপাসনা গুড নাইট বলে উপরের বাঙ্কারে উঠে গেল। বর্ষা চুপচাপই রইল। বাকি 3 জন তখন ঘুমিয়ে কাদা, টেরই পায়নি কিছু। উপাসনা শুয়ে পড়ল, কিন্তু বর্ষার তখনও শুতে ইচ্ছা করল না। সে হেলান দিয়ে বাইরের দিকে তাকিয়েই বসে রইল জানলার ধারে। বাইরের এই পরিবেশ যেন জাদু করেছে তার উপর।
ঘুম আসছেই না ওর। বসে শুধু বাইরেটাই দেখতে ইচ্ছা করছে। জানলাটা আর একটু খুলে দিল। এবার আরও পরিষ্কার দেখা যাচ্ছে পুরো বাইরেটা। ফুরফুরে হাওয়া এসে চুল এলোমেলো করে দিচ্ছে বর্ষার। মন শান্ত হয়ে যাচ্ছে। একভাবে সে তাকিয়ে রয়েছে বাইরের দিকে। এই নিস্তব্ধতা, এই শীতল বাতাস আর সেই বাইরের রোমাঞ্চকর দৃশ্য বর্ষাকে যেন বশ করেছে। এইভাবে দেখতে দেখতে কখন যে তাকে ঘুম এসে আলিঙ্গন করেছে বুঝতেও পারেনি। তারপর উপাসনার গলার আওয়াজে ঘুম ভাঙল বর্ষার। কিরে, তুই এইভাবে হেলান দিয়ে বসে ঘুমিয়ে পড়েছিলি? ওঠ ওঠ, এবার দেখ কি দারুণ লাগছে চারপাশটা। আমরা তো উঠে খাওয়া দাওয়াও শুরু করে দিলাম। ওঠ, চল আমরা ছবি তুলব। ওঠ ওঠ। চোখ খুলে বর্ষা দেখল বাকি সবাই উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে আবার চা বিস্কিট খাওয়াও শুরু করে দিয়েছে। সে তাড়াতাড়ি উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে একটা চা কিনল। তখন আর ওই আধ ঘন্টা 1 ঘন্টা মতো বাকি এনজিপি পৌঁছাতে। ওরা এবার সেলফি ভিডিও সব তোলা শুরু করলো। এবার উত্তেজনা আরও জোরালো হচ্ছে ওদের। অলিভিয়ার মোবাইল দিয়েই সব সেলফিজ ভিডিওস করছিল ওরা। উপাসনা অলিভিয়ার মোবাইলটা চাইলো দেখবে বলে কেমন সেলফি উঠেছে। দেখলো বেশ সুন্দর সুন্দর মুহূর্তর ছবি। কিন্তু একটা জিনিস দেখলো, বর্ষা কেমন যেন সব ছবিতেই ঝিমিয়ে আছে। ঠিকঠাক কোনো ছবিতেই আসেনি। চুলগুলো উস্কো খুস্কো এলোমেলো হয়ে পড়ে আছে মুখের সামনে। বড় চুল খোলা, ঠিকঠাক লাগছে না ওকে। যাই হোক, এবার ট্রেন এসে পৌঁছালো এনজিপিতে। ওরা স্টেশনে নেবে। ওখান থেকেই একটা গাড়ি ঠিক করলো ওদের আগে থাকতে বুক করা হোমস্টেটাতে যাওয়ার জন্য। হোমস্টেটা দার্জিলিংয়েরই একটা ছোট্ট গ্রামে অবস্থিত। দার্জিলিংয়ের মধ্যেই অনেক অফবিট লোকেশনস আছে যেইগুলোতে এখন খুব মানুষেরা যায়, যেমন লামাহাটা, লেপচা জগৎ, তাগদা ইত্যাদি। এই জায়গাগুলোতে হোটেল সেই রকম এখনও নেই, হোমস্টে বা রিসর্টই বেশি। ওরা যে যার বাড়িতে ফোন করে জানিয়ে দিল যে ওরা পৌঁছে গেছে, গাড়িতে উঠে গেছে। তারপর শিলিগুড়ি পেরোতেই রাস্তা শুরু হলো এঁকে বেঁকে। মাঝে মাঝেই ওদের গাড়ির একদম গা ঘেঁষে ধোঁয়া উড়িয়ে চলে যাচ্ছে টয় ট্রেন। তারপর আরও একটু উঠতে এবার আস্তে আস্তে বাতাস আরও শীতল হতে শুরু করেছে। ছোট ছোট কাঠের বাড়ি দেখা যাচ্ছে দূরে পাহাড়ের কোলে। মেঘ যেন ওদের গাড়ির ভিতর দিয়ে ঢুকে বেরিয়ে যাচ্ছে পাহাড়ের গায়ে। একটা জায়গায় সাইড করে রাখলো গাড়িটা। ছোট্ট একটা কাঠের চায়ের দোকান। অনেকক্ষণ সেই পাহাড়ি রাস্তায় ফার্স্ট গিয়ারে গাড়ি চললে ইঞ্জিন গরম হয়ে যায়, তাই মাঝে একবার দাঁড়াতেই হয়। সেই সুযোগে ওদের একটু নামাও হলো। গরম গরম চা বিস্কিট আর ম্যাগি অর্ডার করলো ওরা। উফ, সে কি দৃশ্য! পাশেই খাদ আর একদিকে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে বিশাল সবুজ পাহাড়, আর মাঝে সরু রাস্তায় ওরা কজন মানুষ। ওদের যে কী আনন্দ হচ্ছে এমন পাহাড়ের দৃশ্য ওরা আগে সোশ্যাল মিডিয়াতে অনেক দেখেছে, কিন্তু এখন ওরা চাক্ষুষ সেটা উপভোগ করছে। অলিভিয়া ভিডিও করছে চারপাশের। হ্যাঁ তো বর্ষা, কেমন লাগছে বল প্রথমবার বন্ধুদের সাথে পাহাড় ভ্রমণ? আর উপো, তোর কি এখন থেকেই ঠান্ডা লাগা শুরু হয়েছে? তোর তো আবার একটু বেশিই ঠান্ডা। আর কি ভাই দীপ আর শ্রী, তোদের ঠিক কী বক্তব্য একটু বলতো? অলিভিয়া ভিডিও করতে করতে সবাইকে এইসব জিজ্ঞেস করছে। সবাই ভীষণ উত্তেজিত, মজা করছে, হাসাহাসি করছে। কিছুক্ষণ পর ওদের খেয়াল হলো বর্ষা কখন গাড়িতে উঠে বসে গেছে একা একা। তারপর ওরাও তাড়াতাড়ি সব করে উঠে গেল গাড়িতে। আবার চলল গাড়ি। গাড়ির রেডিওতে তখন গান চলছে। ইয়ে হাওয়ায় গুনগুনায় पूछे तू है कहाँ, तू है फूलों में कलियों में या मेरे ख्वाबों की गलियों में।
পাহাড়ে যেতে যেতে এই গানটা চলবে না তা কি কখনো হয়? পাশেই টয় ট্রেন যাচ্ছে, জোরে হুইসেল দিয়ে, আর সামনেই গ্রিন সাইনবোর্ডে বড় বড় করে লেখা, ওয়েলকাম টু দার্জিলিং, দ্য কুইন অফ হিলস। সবটা মিলিয়ে তখন ওদের বাঁধ ভাঙা আনন্দ। ড্রাইভারটা ওদের সব রাস্তা দেখিয়ে বলছে কোনটা কি, কোন দিকে গেলে কি পড়বে ইত্যাদি। ওরাও হাঁ করে শুনছে সব। যখন নতুনকে জানার উৎসাহে আর অচেনাকে চেনার আনন্দে ওরা মত্ত, তখন হঠাৎই বর্ষা চিল্লিয়ে বলল, এই গাড়িটা একটু দাঁড় করো তো, তাড়াতাড়ি একটু সাইড করো, তাড়াতাড়ি। সবাই প্রায় চমকে উঠল। কি হলো ওর হঠাৎ? সবাই ওরা জিজ্ঞেস করছে যে কি হয়েছে, কি অসুবিধা হলো। ড্রাইভারটা তাড়াতাড়ি একটু সাইড করে গাড়িটা রাখতেই ও কিছু উত্তর না দিয়েই লাফিয়ে নামলো গাড়ি থেকে। তারপর একদম খাদের ধারে চলে গেল। ওরাও সবাই তাড়াতাড়ি করে নামলো ওর পিছন পিছন। একটু ভমিট হলো ওর। উপো বর্ষার কাঁধে হাত রেখে বলল, কী রে, খুব শরীর খারাপ লাগছে নাকি? তোর তো মোশন সিকনেস নেই, তবে হঠাৎ এরকম হলো কেন বলতো তোর? একটু দাঁড়িয়ে নে, এখানে হাওয়া দিচ্ছে ভালো, দেখ চারপাশটা দেখ, এইসব নিয়ে ভাবিস না, কিচ্ছু হবে না। রাস্তার সাইডেই একটা বড় পাথরের উপর বসলো বর্ষা। বোতলের জল দিয়ে চোখ মুখটা ভালো করে ধুয়ে নিল। তারপর বলল, উফ, একটু স্বস্তি হলো এবার। কেমন যেন শরীরটা হয়েছিল রে। এত ট্যাড়াব্যাকা রাস্তা, এত গাড়ি ঘুরে ঘুরে উঠছে, তাই হয়তো গা গুলি উঠেছে। সকাল থেকেই কেমন যেন শরীরটা লাগছিল, তবে এখন অনেকটা ঠিক আছে, ভালো লাগছে। এবার যেন আমি একটু পাহাড়ের সৌন্দর্যটা উপভোগ করলাম। তারপর 5 মিনিট সেখানে বসে আবার উঠে পড়ল গাড়িতে। কিছুক্ষণ পরপরই ওরা বর্ষাকে জিজ্ঞেস করে নিচ্ছিল যে ওর কোনো প্রবলেম হচ্ছে কিনা। তবে সকাল থেকে বর্ষা যেমন গুমড়ে ছিল, এখন অনেকটাই সাবলীল, হাসি খুশি মজা করছে। উপাসনা মনে মনে ভাবল যে তাহলে ওর শরীরটা খারাপ লাগছিল বলেই হয়তো সকাল থেকে ওরম চুপচাপ ছিল, ছবিতে ওরম লাগছিল। তখন প্রায় 12টা বাজছে। গাড়িটা একটা সরু রাস্তার মধ্যে ঢুকলো। একধারে ঘন পাইন দেওদারের জঙ্গল, আর একদিকে সবুজ পাহাড়। মাঝে মাঝে গা দিয়ে সরু ঝর্ণার মতো জল গড়িয়ে পড়ছে। চুপচাপ শান্ত নিরিবিলি জায়গা। পাখিদের কোলাহল ছাড়া সেরকম আর কিছু আওয়াজ নেই সেখানে। সেখানেই রাস্তার পাশে গাড়ি থামল। রাস্তার উপরেই বিশাল গেট, বড় বড় করে ওদের হোমস্টের নাম লেখা। ওরা সব ঝপাঝপ গাড়ি থেকে নেমে পড়ল। তারপর ড্রাইভার ওদের সব লাগেজ দীপায়ন আর সৃজিতের হাতে হাতে নামিয়ে দিল। অলিভিয়া তো নেবেই ওর ভিডিও শুরু করে দিয়েছে। দীপায়ন ড্রাইভারকে টাকা দিয়ে বলল, ভাই খুব ভালো লাগলো তোমার সাথে এসে, কাল পরশু আমরা এখানেই সাইট সিইং করব। তোমার গাড়িটা হলেই ভালো হয় বুঝলে, বিকেলে ফোন করে তাহলে কথা বলে নেব, কেমন? ড্রাইভারও রাজি হয়ে গেল। তারপর ওরা 5 জন মিলে সেই বিশাল গেটটার সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিয়ে ঢুকলো ভিতরে। হোমস্টের ভিতরে একজন দারোয়ান দাঁড়িয়েছিল। তারা ওদের আমন্ত্রণ করে ভিতরে নিয়ে গেল। কি দারুণ জায়গাটা, কি সুন্দর দোতলা বাড়ি, একদম ঘরোয়া দেখতে। সামনেই বাগান, নানান রং বেরঙের ফুলের গাছ লাগানো। এক সাইডে টুনি লাইট দিয়ে পুরো ঘেরা। ওখানে রাতে দারুণ লাগবে বসতে। তারপর একজন বেটে সেটে মহিলা হাসি মুখে ওদের ওয়েলকাম করলো আর ওদের সব আইডি প্রুফ আর নাম জানতে চাইলো। এনার সাথেই ওদের কথা হয়েছিল ফোনে। এই মহিলা আর তার স্বামী এই হোমস্টেটা চালায়। কি কেমন লাগছে তোমাদের আমার এই বাসাটা? যেমন ছবিতে দেখেছিলে সেরকমই তো? বলেছিলাম না এখানে আসলে মন একদম শান্ত হয়ে যাবে। পাখির আওয়াজ আর মাঝে মাঝে টয় ট্রেনের আওয়াজ ছাড়া সেরকম কোনো আওয়াজ তোমাদের এখানে বিরক্ত করবে না। তোমাদের দোতলার 2টো রুম ছিল তাই তো? দুটোই রেডি, চলো তোমাদের দেখিয়ে আসি।
আর এখানে লাঞ্চ আর ডিনারে কি কি খাবে আমাকে জানিয়ে দিও, কেমন? আর হ্যাঁ, বিকেলে কিন্তু বনফায়ার হয়, আমাদের এখানে খুব মজা হবে। বাকি আমাদের এখানে সব রুমই বুকড, ফলে সবাই মিলে খুব আনন্দ করব। এই বলে মহিলাটি ওদের 4 জনকে নিয়ে চলে গেল দোতলায়। সিঁড়ি দিয়ে উঠতেই ডান দিকে পরপর 2টো ঘর, বেশ বড় ঘরগুলো। সামনে বারান্দা থেকে পুরো পাহাড় দেখা যাচ্ছে, আলাদাই সেই পরিবেশ। একটা ঘরে থাকবে ওরা মেয়েরা আর একটা ঘরে ছেলেরা। তখনই ওরা লাঞ্চের অর্ডারটা দিয়ে দিল। তারপর এক এক করে সবাই ফ্রেশ হতে লাগলো। বর্ষা আগে গেল, তারপর ও বেরোতেই উপাসনা ঢুকলো। ওয়াশরুমটা বেশ বড়, সুন্দর, পরিষ্কার। উপাসনা শাওয়ারটা অন করতে গিয়ে কিছু একটা দেখে চমকে উঠল। দেখলো বেশ অনেকটা লম্বা মাপের চুল জড়ো হয়ে এক কোণায় পড়ে আছে। এক রাশি চুল মাথা থেকে টেনে ছিঁড়লে যেমন একসাথে সমান মাপে চুল উঠবে, ঠিক সেরকমই। উপাসনার একটু কেমন খটকা লাগলো, অস্বস্তি হলো ব্যাপারটা। আরে এতটা চুল এরকম তাল পাকিয়ে পড়ে আছে, আর এত লম্বা চুল তো বর্ষার ছাড়া আর কারোর হবে না। কিন্তু শ্যাম্পু করলে একটু চুল উঠতেই পারে, তবে এ তো অস্বাভাবিক, নর্মাল হেয়ার ফল নয়। কেউ টেনে ছিঁড়লে বা কাটলে যেমন চুল বেরোবে ঠিক সেরকমই। এটা তো ভারী অদ্ভুত ব্যাপার। ও জল দিয়ে সব পরিষ্কার করে তাড়াতাড়ি স্নান করে বেরিয়েই আগে বর্ষার দিকে ভালোভাবে দেখলো, তারপর বলল, কি রে ভাই, তুই চুল কাটলি নাকি? অস্বাভাবিক চুল উঠেছে তো তোর। এরকম একসাথে এতটা গুচ্ছ হয়ে সমান লেন্থে এ কি করে সম্ভব রে? যা দেখলাম তাতে ওরকম চুল উঠলে তো দেখলেই বোঝা যাবে, কিন্তু তোকে দেখে তো সেরকম কিছু মনে হচ্ছে না। বর্ষা একটু অবাক হয়ে বলল, কি বলছিস কি? কই না তো, আমার তো কোনো চুল ওঠেনি, অত দেখলাম না তো বেরোনোর সময়। আর তুই যা বলছিস এত একসাথে, এটা তো সম্ভবই নয়। উপাসনা গিয়ে ভালো করে বর্ষার চুলটা দেখলো, কিন্তু দেখে কিছু মনে হচ্ছে না। উপাসনার একটু কেমন যেন লাগলো ব্যাপারটা। তবে তখন পেটে ছুঁচো ডন মারছে, আর ওইদিকে খাবারের ডাকও চলে এসেছে। ফলে এই নিয়ে তদন্ত না করে ওরা 3 জনেই রেডি হয়ে ঘরটা লক করে চলে গেল নিচে খাওয়ার জায়গায়। ওখানে আগে থেকেই দীপায়ন আর সৃজিত অপেক্ষা করছিল। তারপর সুস্বাদু গরম গরম ভাত, ডাল, আলু ভাজা, মাছের ঝাল, চিকেন কষা পেট ভরে খেয়ে যেন মনে একটু তৃপ্তি হলো। তারপর সেই হোমস্টের মহিলাকেই দীপায়ন জিজ্ঞেস করলো, আচ্ছা মল্লিকা দি, আজ অনেক জার্নি হয়েছে, তাই দূরে আর কোথাও যাব না ভাবছি, একটু আশপাশটা ঘুরে আসি। আর সন্ধেবেলা তো বনফায়ার হচ্ছেই, তখন তো এখানেই থাকবো। তা পায়ে হেঁটে আশেপাশে ঘোরা যাবে তো এমনি? আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি, হোমস্টের মালকিনের নাম মল্লিকা, আর মালিক মানে তার হাজব্যান্ডের নাম যতীন। মল্লিকা বলল, হ্যাঁ হ্যাঁ, আশেপাশে হেঁটে আসতে পারো, এখানে আলাদা করে কিছু জায়গায় যেতে হয় না, যেদিকেই যাবে সবই সুন্দর। তবে হ্যাঁ, বেশি ভিতরে কোথাও যেও না, নতুন তো তোমরা। ব্যাস, আর কি। ওরা 5 জন বেরিয়ে পড়ল। পাহাড়ের গা দিয়ে রাস্তা চলে গেছে এঁকে বেঁকে, সেখানে এমনি হাঁটলেই মন ভরে যাবে। একটু আশপাশটা ঘুরলো, যত দূর চোখ যাচ্ছে শুধু পাহাড় আর খাদ, আর তার মাঝে ছোট্ট ছোট্ট বাড়িঘর। অলিভিয়া তো মোবাইল দিয়ে ছবি ভিডিও করেই চলেছে। তারপর হালকা বেলা হয়ে আসতে যেন সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে যাচ্ছে পাহাড়ের। সেই দূরে টিমটিম করছে বাড়িঘরের আলোগুলো, মনে হচ্ছে যেন আকাশ থেকে হাজারো তারা নেমে এসেছে মাটিতে, আর ওরা যেন অনেক উঁচুতে দাঁড়িয়ে সেটা দেখছে। ঠান্ডাটাও বাড়ছে বেশ। তার বেশিক্ষণ না থেকে হোমস্টেতে ফিরে গেল ওরা। ওইদিকে অলরেডি বনফায়ার শুরু হয়ে গেছে। ওখানে যারা বাকি লোকেরা এসেছিল তাদের সাথে ওরা আলাপ পরিচয় করলো, কথাবার্তা বলল, গল্পগুজব করছিল।
আবার আগুনে চিকেন রোস্ট হচ্ছে, সেই গন্ধ তো যেন মন ভরিয়ে দিচ্ছে। তারপর গান নাচ চলল বেশ অনেকক্ষণ ধরে। সব শেষ হতে সবাই ডিনার সেরে চলে গেল যে যার মতো ঘরে। তখন প্রায় 10:30 বাজতে যায়। ওরা ব্যালকানিতে 5 জন দাঁড়িয়ে দেখছে পাহাড় আর আকাশ যেন মিলেমিশে একাকার হয়ে গেছে, আর তার মাঝে জ্বলছে হাজার হাজার নক্ষত্র। মাঝে মাঝে বেশ ঠান্ডা হাওয়া এসে ওদের কাঁপিয়ে দিচ্ছে। এরপর সৃজিত বলল, না এবার চল ঘুমিয়ে পড়ি। আমি কিষানদাকে বলে দিয়েছি বুঝলি, কাল কোথায় কোথায় যাব, যেমন প্ল্যান ছিল সেইভাবেই বলেছি। চল চল এবার ঘুমিয়ে পড়ি, কাল আবার অনেকটা সকালে উঠতে হবে কিন্তু। ভোরের পাহাড়ের সৌন্দর্য দেখলে বলবি ইয়ে কাহা আ গায়ে হাম। চল চল তাড়াতাড়ি শুয়ে পড়, গুড নাইট ভাই। হ্যাঁ। ওরা দুজন ঢুকে গেল ওদের ঘরে, আর এরা 3 জন চলে গেল এদের ঘরে। তারপর একটু গল্প আড্ডা দিয়ে শুয়ে পড়ল 3 জনেই। একটাই বড় খাট, একদম ধারে শুলো উপাসনা, মাঝে বর্ষা, আর ওই দিকে দেওয়ালের সাইডে শুলো অলিভিয়া। 3 জনেই তো পুরো ঘুমিয়ে কাদা, সারাদিন যা ধকল গেছে। তখন রাত কটা সেটা জানা নেই, তবে বেশ ভালোই রাত হয়েছে। পুরো নিস্তব্ধ চুপচাপ চারিদিকে। উপাসনা ঘুমের ঘোরেই বুঝতে পারছে বেশ কিছুক্ষণ ধরে ওর কানে কিছু একটা শব্দ আসছে, এক টানা হয়েই যাচ্ছে শব্দটা। তখনও তো ও ঘুমের ঘোরেই আছে, তাই অতটা পরিষ্কার বুঝতে পারছে না, তবে মনে হচ্ছে কেউ যেন বিড়বিড় করে কিছু বলছে চাপা গলায়। কেউ যেন বিড়বিড় করে কিছু বলছে চাপা গলায়। ঘুমের ঘরেই ও ভাবছে হয়তো বর্ষা অলিভিয়া কিছু কথা বলছে, পাশেই তো শুয়ে সেটারই আওয়াজ আসছে। কিছুক্ষণ পর আবার একটু ঘুমটা পাতলা হতে আবার কানে সেই শব্দ। এবার যেন ও আরো পরিষ্কারভাবে শুনতে পাচ্ছে সেই বিড়বিড় আওয়াজটা। উপাসনা ঘুমের ঘরেই ভাঙা ভাঙা গলায় বলল, উফ ইরে এত রাতে তোদের কিসের এত গল্প, ঘুমিয়ে পড় না। কাল কিন্তু উঠতে পারবি না বলে দিলাম। বর্ষা চুপ কর এবার, অলিভিয়া তুইও ঘুমো, আবার ঘুম যাবে তোদের গল্পে। কিন্তু অদ্ভুতভাবে ওর এই কথার মাঝেও বর্ষার সেই ফিসফিস করে কথাটা বন্ধ হলো না। তবে উপাসনা ওই ঘুমের ঘোরে পরিষ্কার ঠিক বুঝতে পারছে না যে আসলে ও বলছেটা কি, তবে বিড়বিড় আওয়াজটা কিন্তু স্পষ্ট। তারপর আবার উপাসনা কখন ঘুমিয়ে পড়েছে আর বুঝতেও পারেনি। বেশ অনেকক্ষণ পর উপাসনার ভীষণই ঠান্ডা লাগায় ঘুমটা একটু ভেঙে যায়। ও ভালো করে স্লিভগুলো টেনে কম্বলটা আরও চেপে চুপে মুড়ি দিয়ে নিল। তারপর টাইমটা দেখবে বলে যেই মোবাইলটা নিতে যাবে, পাশ থেকে অমনি কিছু একটা দেখে যেন ওর বুকটা ধড়াস করে উঠল। ও দেখল ওই ঘরের আয়নার সামনে যে চেয়ারটা ছিল তাতে কেউ একটা বসে আছে আয়নার দিকে মুখ করে ওই মাঝরাতে। বর্ষার চুলটা পুরো খুলে আয়নার দিকে তাকিয়ে বসে আছে। উপাসনার দেখে একটু অদ্ভুত লাগলো, গাটা কেমন শিউরে উঠল, কিন্তু ঘুমের মধ্যে ঠিকভাবে ব্যাপারটা বুঝে উঠতে পারেনি ও। এই বর্ষা নাকি? কি করছিস তুই? রাতের বেলা চুল খুলে বসে আছিস আয়নার সামনে? একটু হলে আমার হার্ট ফেল হয়ে যেত ভাই। উফ, ঘুমিয়ে পড়ে, সে কি যে করিস না তোরা সারা রাতটা বাবা। এই বলে উপাসনা আবার কম্বলটা মাথা অবধি মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল। তারপর একটা জোরে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙল অলিভিয়ার। ও উঠে মোবাইলের অ্যালার্মটা অফ করে ওদের দুজনকে ডাকলো। ওরা তো একেবারে ঘুমিয়ে কাদা। কিরে ওঠ ওঠ চল, আর ঘুমাতে হবে না। ওদিকে ওরা এতক্ষণে উঠে পড়ে রেডিও হয়ে গেছে মনে হয়। 2বার মিসড কল হয়ে আছে দীপের। যত দেরি করব আমাদেরই লস বুঝলি। অলিভিয়া দুজনকে ডাকতে ডাকতে এগুলো বলল।
কিছুক্ষণ ডাকাডাকির পর ওদের দুজনেরও ঘুম ভাঙল। উপাসনা উঠে বসে চোখ রগড়াতে রগড়াতে বলল, উফ বাবা, বর্ষা তুই যা দেখালি কাল রাতে, আমাকে তো মিনি হার্ট অ্যাটাক দিয়ে দিয়েছিলি রে। ভূত ভেবে ভয় আমার প্রাণ যাচ্ছিল। বর্ষা কিছু বলতেই যাচ্ছিল, তার আগেই অলিভে একটু খিল্লি করে বলল, বর্ষা আবার কি করলো? কি ভয় দেখালো তোকে? তবে তুমি যা করছিলে মাঝে মাঝে আমার ঘুম ভেঙে যাচ্ছিল। স্বপ্ন দেখে ভুলভাল বকার রোগ আছে নাকি তোর? মাঝে মাঝেই দেখছি কী সব বলে উঠছিস, কাকে যেন কি বলছিস ঘুমের ঘোরে। একবার তো আমার নামও নিলি মনে হলো। স্বপ্ন টপ্ন দেখছিলি নাকি ভাই? উপাসনা একটু ভুরু কুঁচকে বলল, আমি আমি আবার কি করলাম? তুই আর বর্ষাই তো বিড়বিড় করছিলি, গল্প করছিলি ফিসফিস করে। সেটাই তো আমার কানে আসছিল বলে বারণ করছিলাম। আর তারপর বর্ষাকে জিজ্ঞেস কর ও কি করেছে। ও চেয়ারে বসে আয়না দিয়ে চুল দেখছিল নাকি মাঝরাতে, সেটা দেখেই তো আমার ভয় লেগেছিল। বর্ষা খুবই অবাক হয়ে বলল, নিঘাত তোর মাথা টাথা গেছে। আমি বিড়বিড় করছি, আমি আয়নার সামনে বসে চুল দেখছি, এইসব কখন হলো? অলিভিয়ার সাথেই বা কখন গল্প করলাম? অলিভিয়াও একটু অবাক হয়ে বলল, আমি গল্প করলাম? আট, বর্ষার গলা তো আমি পাইনি। ও কখন উঠে আয়নার সামনে গেছে তাও তো জানি না। তবে তুই যে মাঝে মাঝে কী সব বলে উঠছিলি সেটা আমি শুনতে পেয়েছি, খানিক অস্পষ্ট। এবার উপাসনার একটু কেমন ভয় ভয় লাগলো। এইসব কি হচ্ছে ওর সাথে? ও নিজেও মনে মনে ভাবলো যে অত রাতে বর্ষা উঠবেই বা কেন, আর অন্ধকারে তো আয়না দিয়ে মুখ দেখতেও পাবে না। হ্যাঁ ঠিকই তো, ওরকম মাঝ রাত, ঘর ওরম ঘুটঘুটে অন্ধকার, ও আয়নার সামনে বসে চুল তো দেখতেই পাবে না। তাহলে বর্ষা আয়নার সামনে ওটা ছিল না? তবে কাল রাতেও চেয়ারে কাকে দেখলো? মাঝরাতে ঘরের মধ্যে অন্ধকারে আয়নার সামনে চুল এলিয়ে ওটা কে বসেছিল? ভাবতেই যেন ওর গায়ে শিহরণ দিয়ে উঠল। তারপর তাড়াতাড়ি করে বিছানা থেকে নেবে ওদের বলল, এই যে এই চেয়ারে ঠিক এইভাবেই আয়নার দিকে ফিরে বসেছিল, মানে কেউ, মানে বর্ষাই বসেছিল। ঠিক তখন ও চেয়ারের নিচে চোখ গেল এবং দেখল এক রাশি লম্বা চুল পড়ে আছে, ঠিক যেমন কাল ও বাথরুমে দেখেছিল। কেউ যেন এক গাছি মাথার চুল টেনে ছিঁড়ে ফেলে রেখেছে। ও পুরো ছিটকে উঠল, ওদের বলল, এই দেখ, এই দেখ, কেমন অস্বাভাবিক চুলের গোছা পড়ে আছে। ওরা দুজনেই তাড়াতাড়ি করে নেবে দেখল, সত্যিই তাই, এক গোছা লম্বা বড় চুল পড়ে আছে মাটিতে। ওরা তিনজনেই তিনজনের দিকে দেখতে লাগলো। বর্ষা শুধু বলল, আমি কিন্তু কাল রাতে একবারও উঠিনি, আয়নার সামনে এসে চুল খুলেও বসিনি, আর কোনো কারোর সাথে বিড়বিড় করে কথা বলিনি। আমার পুরো মনে আছে, রাতে আমি একবারও উঠিনি বিছানা থেকে। ব্যাস, এই কথাটার পর একটা অস্বস্তিকর নিস্তব্ধতা ওদের ঘরটাকে গ্রাস করল। ওদের তখন ভয়তে গায়ে কাঁটা দিয়ে উঠেছে। বড় বড় চোখ করে একে অপরের দিকে হাঁ করে তাকিয়ে আছে। ঠিক সেই সময় ওদের দরজায় টোকা পড়তেই ওরা যেন চমকে উঠল। কে ছিল তাহলে কাল রাতে সেই চেয়ারে বসে? আর কেই বা বিড়বিড় করে কথা বলছিল অত রাতে, যেটা শুধু উপাসনাই দেখতে পেল আর শুনতে পেল? কি ভাষায় কথা বলছিল সেটাও তো স্পষ্ট করে উপাসনা কিছু বুঝতে পারল না। আর ওরম লম্বা চুল ছেঁড়াই বা কোথা থেকে আসছে বারবার? তবে এটা কি কোনো অশুভ শক্তির কাজ? ওদের সাথে কি কিছু খুব খারাপ হতে চলেছে? নাকি এই হোমস্টেতেই কোনো অন্য রহস্য আছে? এই হোমস্টেটা কি তবে হন্টেড? নাকি কোনো প্রেতাত্মার কাজ এটা?
এরপর আর কি কি বিপদ আসতে চলেছে ওদের জীবনে শুনলে তোমাদের গা হাত ঠান্ডা হয়ে যাবে। বাকি ঘটনাটা শুনতে হবে আমার পরের ভিডিওতে, এই ঘটনারই পার্ট 2-তে। আজ এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। দ্য ডার্ক প্লেসে।